চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ গুলিবিদ্ধ, কোনো অজুহাতেই নির্বাচন পেছানো যাবে না, দল এখনো শক্তিশালী বলছেন নেতারা। দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন চায় সেনাবাহিনী, ভোট শেষে ফিরে যেতে চায় সেনানিবাসে সেনা সদরের ব্রিফিং। এনসিপির প্রার্থী ঘোষণা 15 নভেম্বরের মধ্যে, প্রার্থী দেবে না বেগম জিয়া নির্বাচনী এলাকায়, মধ্যপন্থীদের নিয়ে তৃতীয় আরেকটি জোটের আভাস। পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণেই মাইলস্টোন দুর্ঘটনা, ঢাকার বাইরে প্রশিক্ষণের পরামর্শ। শেখ হাসিনার কর্মকাণ্ড সরকারের নজরে আছে জানালেন প্রেস সচিব। একীভূতের প্রক্রিয়াধীন 5 ব্যাংকের বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক, অর্থ লেনদেনের প্রক্রিয়া শুরু মাসের শেষ দিকে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। চট্টগ্রামে নির্বাচনী জনসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ। এই সময় 2 জন আহত হয়েছেন। এরশাদুল্লাহ আশঙ্কামুক্ত বলে জানা গেছে। হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে মহানগরীর চাঁদগাঁও, চালিতাতলী, খন্দকার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এরশাদুল্লাহ চট্টগ্রাম 8 আসনে বিএনপির মনোনীত প্রার্থী। পুলিশ জানিয়েছে, নির্বাচন সামনে রেখে গণসংযোগ চালানোর সময় এরশাদুল্লাহ সহ 3 জন গুলিবিদ্ধ হন। হামলায় জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হবার কথা নিশ্চিত করে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। 3 নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। সেখানে চট্টগ্রাম 8 আসন থেকে এরশাদুল্লাহকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকে। দলটির আলাদা করে নির্বাচনের জন্য প্রস্তুতির প্রয়োজন পড়ে না। স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্রের বেড়াজাল বোনার চেষ্টা চলছে। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র বিঘ্নিত করার অপচেষ্টা দেশের মানুষ সমর্থন করবে না। অনেকেই ষড়যন্ত্রের জাল বুনছে অভিযোগ করে তিনি বলেন, সেই বেড়াজাল ছিন্ন করেই ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন। আগামী ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচন হওয়ার কথা আছে এবং আমরা আশা করি যে মধ্যভাগে ইনশাআল্লাহ নির্বাচন হবে। ষড়যন্ত্রের বেড়াজাল অনেকেই বোনার চেষ্টা করছেন। কেউ কেউ বিভিন্ন ধরনের কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেটিও সঠিক নয়। কারণ যারা সরকারে আছেন, আপনাদের বয়স 14 মাস হয়ে গেছে। আমাদের ভাবতে হবে, যদি আমরা বিশ্বাস করি যে শহীদ জিয়া এবং বিএনপি নূতন কিছু দেয়, নূতন এবং যুগান্তকারী দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য কাজ করে, তাহলে আগামী দিনে বিএনপির পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হবে তাদের বিজয়ী করার জন্য সবাই মিলে কাজ করতে হবে। এদিকে বুধবার বিকেলে চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল চট্টগ্রাম বিভাগ আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, জেনজিকে মাথায় রেখে সব পরিকল্পনা করে রেখেছে বিএনপি। সবাইকে কর্মসংস্থানের মধ্যে আনার প্রতিশ্রুতিও দেন তিনি। আমাদের নতুন প্রজন্মকে যদি আমরা দক্ষ করতে না পারি, স্কিল ডেভেলপমেন্ট করতে না পারি, তাহলে তাদের যে কর্মসংস্থানের যে আমরা একটা ওয়াদা করেছি, 18 মাসে 1 কোটি কর্মসংস্থান বিএনপি সৃষ্টি করবে ইনশাআল্লাহ। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ঢাকা। দেশের জনগণের মতো সেনাবাহিনীও সরকারের রূপরেখা অনুযায়ী সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। নির্বাচন শেষে ফিরে যেতে চায় সেনানিবাসে। ঢাকা সেনানিবাসে সেনা সদরে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। সেনা নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বুধবার ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলন করে সেনা সদর। ব্রিফিংয়ে জানানো হয়, 5 আগস্ট পরবর্তী 15 মাসে সরকারি নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি হারিয়ে যাওয়া 81 ভাগ অস্ত্র, 83 ভাগ গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। 90,000 থেকে 1 লক্ষ সেনা সদস্য মাঠ পর্যায়ে আমরা নিয়োজিত করব। ব্রিফিংয়ে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের রূপরেখা অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী। দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায়
সরকার যেভাবে রূপরেখা প্রণয়ন করেছেন সেই রূপরেখা অনুযায়ী একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই রূপরেখার মধ্যে তো সময়সীমাও দেওয়া আছে। আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেটার দিকে তাকিয়ে আছি এবং সরকার এখন পর্যন্ত যেটুকু রূপরেখা প্রণয়ন করেছে সেটার উপরে ভিত্তি করে আমরা কিন্তু যথাযথ প্রস্তুতি গ্রহণ করছি। তো গত 15 মাস আমরা বাইরে আছি। নির্বাচন পর্যন্ত বা তার কিছুটা পরেও যদি বাইরে থাকতে হয় তাহলে আরো কিছুদিন বাইরে থাকতে হবে। তো এতে করে কিন্তু আমাদের প্রশিক্ষণ বিঘ্নিত হচ্ছে। তিনি জানান, ঢাকায় ধরা পড়া অস্ত্রের চালান নিয়ে সেনাবাহিনী উদ্বিগ্ন, এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন তারা। আমরাও লক্ষ্য করেছি যে কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এটা দুঃখজনক। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে সেনাবাহিনীর প্রতিটি সদস্য, সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনীর সিনিয়র লিডারশিপের প্রতি শতভাগ অনুগত এবং বিশ্বস্ত রয়েছে। আগের যে কোনো সময়ের তুলনায় সেনাবাহিনী এখন আরো বেশি ঐক্যবদ্ধ এবং আমাদের ভ্রাতৃত্ববোধ এখন আরো বেশি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাবজেলে থাকা সেনাবাহিনীর কর্মকর্তাদের বিষয়টিও ব্রিফিংয়ে উল্লেখ করা হয়। দুইটা এককে সামনাসামনি দাঁড় করাবো না। সরকার যেটাকে ভালো মনে করে সেভাবেই যেন এটা এগিয়ে যায়, সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। আমরা প্রস্তুত আছি। যদি এটা আর্মি অ্যাক্টের অধীনে বিচার করতে বলে তাহলে আমরা করতে পারবো, সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। ভারতের নর্থ ইস্টে সামরিক মহড়ার বিষয়ে সেনাবাহিনী অবহিত বলেও জানান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 3টি আসনে কোনো প্রার্থী না দেওয়ার চিন্তা করছে এনসিপি, জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সিট পুনর্বন্টনের রাজনীতি নয়, বরং দেশ পুনর্গঠনের রাজনীতিতে বিশ্বাস করে এনসিপি। শুভ মাহফুজের রিপোর্ট। নারায়ণগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় এককভাবে 300 আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেয়ার কথা জানিয়ে তিনি বলেন, 15 নভেম্বরের মধ্যেই প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে। 300 আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না, বাট এছাড়া আমাদের সর্বাধিক আসনে আমরা আমাদের প্রার্থী শাপলাকলির জন্য আমরা প্রার্থী দিব। এই মাসের 15 তারিখের মধ্যে আমরা হয়তো আমাদের প্রাথমিক একটা তালিকা আমরা প্রকাশ করব। এদিকে বুধবার সন্ধ্যায় এনসিপি চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার সমন্বয় সভায় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, একটি গোষ্ঠী এনসিপিকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিত হয়ে সিট ভাগাভাগির মিথ্যা সংবাদ প্রকাশ করছে। আমরা রাষ্ট্র পুনর্গঠনে আমরা বিশ্বাসী। সুতরাং যারা এই সিটের পুনর্বন্টন নিয়ে আপনারা আলাপ আলোচনা করছেন ব্যাকগ্রাউন্ডে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের পেইড কিছু জার্নালিস্ট আছে, তাদেরকে দিয়ে নিউজ করাচ্ছে। এই মিডিয়া মাফিয়া মতিউর ওনাকে বলেছেন, উনি যদি রাজনীতি করতে হয় তাহলে ওনাকে রাজনীতি করতে হবে, যদি সাংবাদিকতা করতে হয় ওনাকে সাংবাদিকতা করতে হবে। দুইটা, আপনি সাংবাদিকতার পেশা নিয়ে আপনি রাজনীতি করবেন, রাজনৈতিক কমেন্টস দিবেন, আর রাজনৈতিক দলের আপনি চরিত্র হনন করবেন, সেটা হইতে পারে না। অন্যদিকে পঞ্চগড়ে এক অনুষ্ঠানে পুরনো রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে নানা অভিযোগ করেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। আমরা যদি আবার নতুন করে বাংলাদেশের এই রাজনৈতিক হালটা না ধরি তাহলে ঘুরে ফিরে আবার আগের মতো কালো শকুনের হাতেই বাংলাদেশটা চলে যাবে। এবং একটা অভ্যুত্থান ঘটানোর পরে আমাদের দায়িত্ব শেষ না। যারা জীবন দিল, রক্ত দিল, তাদের এই দায়বদ্ধতাটা আমাদেরও।
জীবন শেষ হওয়ার পূর্ব পর্যন্ত পালন করতে হবে। এবং এই অপকর্মকারী যারা আছে, যেই দলেরই হোক না কেন, যেই পরিচয়েরই হোক না কেন, তাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা জারি রাখতে হবে। তারুণ্যের শক্তিকে সজাগ থাকার আহ্বানও জানান এনসিপির এই নেতা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি ও জামাত বিপরীতমুখী অবস্থানে রয়েছে। এ বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদের নেতারা। গণতন্ত্র মঞ্চের ডাকে এক আলোচনায় তারা একথা বলেন। মধ্যপন্থার দলগুলোকে নিয়ে তৃতীয় একটি জোট গঠন নিয়েও আলোচনা করেন নেতারা। ফজলে রাব্বির প্রতিবেদন। জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন এবং রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে গণতন্ত্র মঞ্চের ডাকা হঠাৎই জরুরি সভা। উপস্থিত জোটের ৬টি দলসহ এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ ৯টি দল। দীর্ঘ বৈঠকে দলগুলোর নেতারা আলোচনা করেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের উপায় নিয়ে। বলেন সরকারকেই এই সমস্যার সমাধান করতে হবে। নির্বাচনের কোনো বিকল্প নাই। সংস্কারের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো নির্বাচন। যথাসময়ে নির্বাচন হতে হবে। বিশেষ করে আমরা এর আগেই বলেছি যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হওয়া দরকার। এনসিপির পক্ষ থেকেও তারা খুব ফ্লেক্সিবল পজিশনে আছে। আমরা অন্য দলগুলোর প্রতি আহ্বান রাখি, যেহেতু নির্বাচনের মাত্র ৩ মাস সময় আছে, সুতরাং দুটি নির্বাচন কোনোভাবেই বাস্তবসম্মত নয়। বিষয়টি মীমাংসা করতে না পারলে অন্তর্বর্তী সরকার জনগণের প্রতিনিধিত্ব হারাবে বলেও মনে করেন নেতারা। তবে আমরা ইন প্রিন্সিপাল মনে করি এই আলোচনার দরকার ছিল না। সরকারের কাছে এনাফ আলোচনা হয়ে গেছে। সরকার চাইলেই এখন একটা সিদ্ধান্তে পৌঁছতে পারেন। কারোর সাথে যদি সরকারের আলাদা কথা বলার দরকার হয়, সরকার বলে নিলেই হতো। সরকার যদি সংস্কারের ব্যাপারে সাহসী ভূমিকা পালন করতে ব্যর্থ হয়, তাহলে এই সংস্কারকে সম্পূর্ণ করা সম্ভবপর হবে না এবং সরকারও তাদের ম্যান্ডেট থেকে চ্যুত হয়ে পড়বেন। এ সময় এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন সংস্কার থেকে দৃষ্টি সরাতেই বিএনপি মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে। সংস্কার থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য বিএনপি নমিনেশন দেওয়া শুরু করেছে এবং মাঠের মধ্যে তারা শান্তি শৃঙ্খলা নষ্ট করছে। কিন্তু আমরা এই জাতির যে সংকটকালীন মুহূর্তটা, সেই জায়গা থেকে আমরা মনে করি সংস্কার প্রক্রিয়াটা এগিয়ে নিতে হবে। জামাত বিএনপির বাইরে তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে মধ্যপন্থার দলগুলোকে নিয়ে জোট করার বিষয়টি নিয়েও সেখানে আলোচনা হয়েছে বলেছে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে কি করছেন ও কি নির্দেশ দিচ্ছেন তা সরকারের মনিটরিং এ আছে। এদিকে উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান প্রেস সচিব গোলাম মইনুল আহসানের রিপোর্ট। চলতি বছর ২১ জুলাই উত্তরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তর ঘটনা কাঁদিয়েছে জাতিকে। আগুনে প্রাণ হারানো ৩৪ জনের মধ্যে অধিকাংশই শিশু। বুধবার সে ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় প্রধান উপদেষ্টার কাছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং এ প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরা হয়। ১৬৮টা তথ্য উদ্ঘাটন করেছেন এবং তার মধ্যে তারা ৩৩টা রিকমেন্ডেশন করেছেন। প্রতিবেদনে অনেকগুলো ফাইন্ডিংস, অনেকগুলো রিকমেন্ডেশন এসছে। প্রধান যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়েও কথা বলেন প্রেস সচিব। শেখ হাসিনা উনি যিনি যার বিরুদ্ধে ছেলে মেয়েদেরকে খুন করার অভিযোগ আছে, আপনি জানেন, ঢাকার বড় কসাই উনি, ওনার হচ্ছে বাংলাদেশের বুচার অফ বেঙ্গল। তো উনি ওইখানে বসে কি করছেন বা কি নির্দেশ দিচ্ছেন সে অবশ্যই আমাদের মনিটরিংয়ে আছে। শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, কেউ যদি ঝটিকা মিছিল করে সরকার কোনো ছাড় দেবে না। আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান, যারা কেউ এই ব্যানকে ডিফাই করে সভা সমিতি করতে চাবেন, ঝটিকা মিছিল করতে চাবেন, যাই করতে চাবেন, সেই ক্ষেত্রে আমাদের আইনের ফুল ফোর্স অফ দ্য ল অ্যাপ্লাই হবে। এই জায়গায় এই গভর্নমেন্ট 1 ইঞ্চি কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ যদি এটাকে উদ্বুদ্ধ হয়ে একজন খুনি ফ্যাসিস্ট লিডারের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কেউ যদি ঝটিকা মিছিল করেন,
তাকে আইনের আওতায় আনা হবে। জাতিসংঘের প্রতিবেদন ফ্যাসিস্ট হাসিনার কর্মকাণ্ডের স্পষ্ট দলিল বলেও মন্তব্য করেন প্রেস সচিব। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা বেসরকারি 5 ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দুর্বল এই ব্যাংকগুলোর প্রশাসকরা এই মাসের শেষ নাগাদ আমানতকারীদের অর্থ লেনদেনের প্রক্রিয়া শুরু করবেন বলে জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রিপোর্ট জিয়াউল হক সবুজের। আর্থিকভাবে দুর্বল 5টি শরিয়া ভিত্তিক ব্যাংকে অকার্যকর ঘোষণা করে বুধবার প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অকার্যকর ঘোষণা করা এসব ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংকে প্রশাসকের দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক শওকাতুল আলম। অন্য ব্যাংকের মধ্যে মোহাম্মদ সালাউদ্দিনকে সোশ্যাল ইসলামী ব্যাংকে, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে মোহাম্মদ বদিউজ্জামান দিদার, ইউনিয়ন ব্যাংকে আবুল হাশেম এবং মোহাম্মদ মাকসুদুজ্জামানকে দেয়া হয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব। নতুন ব্যাংকের সাথে নবনিযুক্ত প্রশাসকরাই এখন থেকে ব্যাংকগুলো পরিচালনা করবেন বলে জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এটা বেসরকারি ব্যাংকের মতোই, সরকারি ব্যাংক হিসেবে বেসরকারি ব্যাংকের মতোই চলবে। সরকারি পে স্কেল ইত্যাদি এখানে আসবে না। অর্থাৎ যারা বর্তমানে যারা যে বেতন পাচ্ছেন তারা সেই বেতনই বর্তমানে পাবেন। পরবর্তীতে আমরা ডিক্লেয়ার করব যে স্যালারি স্ট্রাকচার ন্যাশনালাইজেশন দ্যাট সেটা আস্তে আস্তে হবে। গভর্নর জানান, ফেব্রুয়ারিতে সরকার পরিবর্তন হলেও একীভূত হওয়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না। মার্জার ঘোষণার প্রথম দিন থেকে গ্রাহকরা পাবেন বাজার ভিত্তিক মুনাফা। এখানে কিছু আইনগত প্রক্রিয়াগত বিষয় আছে যেটাকে 100% প্রেডিক্ট করাটা ঠিক নয়। আমাদেরকে স্টক টেকিংও করতে হবে যে 2 লক্ষ টাকা অ্যাসেট কারা কোন ব্রাঞ্চে কোথায় তাদের অ্যাকাউন্টস, সেগুলো সব ঠিকঠাক করে নিতে হবে। টাকা সেখানে প্লেসমেন্ট করে রাখতে হবে। হিউজ লজিস্টিক্যাল ব্যাপার আছে। তো এগুলো করে আমরা আশাবাদী এই মাসের শেষ নাগাদ আমরা এখানে তাদের হাতে, যদি তারা চায় তাদের হাতে দিতে পারবো। কিন্তু আমি এটাও আশা করব যে আপনার তো টাকার তো সবার ইমিডিয়েট দরকার নেই, যাদের দরকার আছে তারা অবশ্যই টাকা তুলবেন। গভর্নর জানান, উচ্চাভিলাষী লক্ষ্য হলেও ব্যাংকগুলো একীভূত হতে 1 থেকে 2 বছর সময় লাগতে পারে। 75 লাখ গ্রাহকের এই ব্যাংক একীভূত হওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হলে দেশের শক্তিশালী ব্যাংকে পরিণত হবে এমন দাবি তার। আমরা একটা ভায়াবল প্রতিষ্ঠান হিসাবে সাকসেসফুলি অপারেশন। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। পদ্মা নদীর ন্যায্য পানির হিস্সা ও নদী ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ করেছে বিএনপি। শিবগঞ্জ উপজেলার মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিয়া। শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুন রশিদ। সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিয়া বলেন, পদ্মা নদীর পানির ন্যায্য বন্টনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সমাবেশে সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার উপস্থিত ছিলেন। দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণের জন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। বুধবার সন্ধ্যায় রাজধানীর দক্ষিণ খান ঈদগাহ মাঠের পাশে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে কথা বলেন তিনি। বলেন, দেশ আজ এক গভীর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মোস্তফা জামান বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও নাগরিক অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে জনগণকে নেতৃত্ব দিতে হবে। বিএনপি জনগণের দল, এই দল সর্বদা মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য কাজ করছে বলেও জানান বিএনপির এই নেতা। তিনি আরো বলেন, আওয়ামী লীগের দুঃশাসন ও দুর্নীতির ফল ভোগ করতে হচ্ছে দেশের সাধারণ মানুষদের। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন শহীদ মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির মেয়াদ বাড়িয়েছে সরকার। বুধবার সচিবালয়ের বৈঠক শেষে এই কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুকী আজম। উপদেষ্টা বলেন, এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় এবং অতি গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, ঘটনা তদন্তে কাজ চলমান আছে, তবে পুরো প্রতিবেদন দিতে আরও কিছুদিন সময় লাগবে। তিনি জানান, তুরস্কের একটি বিশেষজ্ঞ দলও কাজ করছে। জানান, চলতি মাসের মধ্যেই প্রতিবেদন দেয়া সম্ভব হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সেখানে থাকা অস্ত্র চুরি হয়েছে কিনা সেটা নিশ্চিত করে বলা যাবে না। মালামালের তালিকা সংগ্রহ করে খতিয়ে দেখতে হবে। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও সরবরাহের অভিযোগে অভিযান চালিয়ে 2টি গোডাউন থেকে 1.5 টন পলিথিন জব্দ করেছে র্যাব।
এ সময় 6টি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করেছে র‍্যাব 2 এর ভ্রাম্যমাণ আদালত। দুপুরে মোহাম্মদপুর কৃষি মার্কেটে এই অভিযান চালানো হয়। অভিযান শেষে সংবাদ সম্মেলনে র‍্যাব 2 এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খালিদুল হক হাওলাদার বলেন, পরিবেশ সুরক্ষায় নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, বিক্রি ও ব্যবহার বন্ধে র‍্যাব নিয়মিত অভিযান চলমান রাখবে। গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় এই অভিযান চালানো হয়েছে বলে জানান তিনি। গোপন সংবাদের ভিত্তিতে মার্কেট সংলগ্ন মাজার গলির একটি গোডাউন থেকে 2টি গোডাউন থেকে প্রায় 1.5 টন বিভিন্ন রঙের আমরা পলিথিন উদ্ধার করি এবং জব্দ করি। আমরা যেখানে পলিথিন পাবো, যেখানে অবৈধ পলিথিনের ব্যবহার, সংরক্ষণ, মজুত, বিপণন পাবো, আমরা সেখানেই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। ব্যাংক ঋণের ওপর অতি নির্ভরতা কমিয়ে পুঁজিবাজারে অর্থায়ন বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের আয়োজনে ব্রিজিং দ্য গ্যাপ ট্রানজিশনিং ফ্রম ব্যাংক ফাইন্যান্স টু ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্স শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচনা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজবা উদ্দিন আহমেদ। তিনি বলেন, পুঁজিবাজারকে নিয়ন্ত্রণ হারানোর জায়গা নয়, বরং কৌশলগত অংশীদার হিসেবে দেখতে হবে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম ও সাবেক সভাপতি আহমেদ রশিদ লালী। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের প্রেসিডেন্ট রূপালী হক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইস্তেকমাল হোসেন সহ শীর্ষস্থানীয় বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সংবাদ শেষ করব, ক্রাউন সিমের শিরোনামগুলো আরো একবার জানিয়ে। চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ গুলিবিদ্ধ, কোনো অজুহাতেই নির্বাচন পেছানো যাবে না, দল এখনো শক্তিশালী বলছেন নেতারা। দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন চায় সেনাবাহিনী, ভোট শেষে ফিরে যেতে চায় সেনানিবাসে সেনা সদরের ব্রিফিং। এনসিপির প্রার্থী ঘোষণা 15 নভেম্বরের মধ্যে, প্রার্থী দেবে না বেগম জিয়ার নির্বাচনী এলাকায়, মধ্যপন্থীদের নিয়ে তৃতীয় আরেকটি জোটের আভাস। পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণেই মাইলস্টোন দুর্ঘটনা, ঢাকার বাইরে প্রশিক্ষণের পরামর্শ, শেখ হাসিনার কর্মকাণ্ড সরকারের নজরে আছে জানালেন প্রেস সচিব। একীভূতের প্রক্রিয়াধীন 5 ব্যাংকের বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক, অর্থ লেনদেনের প্রক্রিয়া শুরু মাসের শেষ দিকে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।